বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাজ্জাদ হোসেন। করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। এতে গ্রামাঞ্চলের শিক্ষার্থীদের অনেক পড়াশোনার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। তাদের একটু সহযোগিতা করার জন্য আজকে আমি নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের ৪র্থ অধ্যায় পর্যায় সারণী অধ্যায়টি নিয়ে যতটুকু সম্ভব আলোচনা করব। তো তোমরা প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সামনে বা আমার সামনে একটা বই রয়েছে, সেটা হচ্ছে কি রসায়ন নবম দশম শ্রেণী। এই বইটিতে 12টি অধ্যায় রয়েছে। 12টি অধ্যায়ের মধ্যে ৪র্থ অধ্যায় রয়েছে পর্যায় সারণী। পর্যায় সারণী নিয়ে আলোচনা করার একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে রসায়ন বইকে ভালোভাবে জানতে হলে আমাদের পর্যায় সারণী সম্পর্কে যদি আমরা না জানতে পারি, তাহলে রসায়ন বই সম্পর্কে আমরা ভালোভাবে জানতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের পর্যায় সারণী সম্পর্কে ভালোভাবে বিস্তারিত জানতে হবে, তাহলে আমরা বইটি সম্পর্কে জানতে পারবো। শুধু পর্যায় সারণীতে রয়েছে কিন্তু 118টি মৌল। এই 118টি মৌল কিন্তু শুধু রসায়ন বই না, জীববিজ্ঞান বলো, পদার্থবিজ্ঞান বলো, সব বইতেই কিন্তু এর বিস্তৃতি আছে। যেমন রসায়ন ছাড়া কিন্তু পদার্থ বই চলতে পারবে না, পদার্থকে ছাড়া কিন্তু রসায়ন চলতে পারবে না। আবার জীববিজ্ঞান পদার্থ ছাড়া তো চলতে পারবে না, পদার্থ জীববিজ্ঞান ছাড়া চলতে পারবে না, জীববিজ্ঞান রসায়ন ছাড়া চলতে পারবে না, রসায়ন বা জীববিজ্ঞান ছাড়া চলতে পারবে না। তো এরা এতপ্রতভাবে জড়িত রয়েছে। তো আমি সর্বপ্রথম আমি দেখাচ্ছি। দেখো, এখানে রয়েছে 12টি অধ্যায়, সেখান থেকে রয়েছে ৪র্থ অধ্যায় পর্যায় সারণী। তো পর্যায় সারণীটা আমি তোমাদেরকে আজকে যতটুকু পারি বোঝানোর চেষ্টা করব। তো চলো আমরা পর্যায় সারণীতে দেখো, পর্যায় সারণী ৪র্থ অধ্যায় পর্যায় সারণী। তো এই অধ্যায়ে 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। অধ্যায়ে দেখো, এই যে পর্যায় সারণী, পর্যায় সারণীতে রয়েছে 7টি পর্যায়। পর্যায় সারণীতে রয়েছে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ। 7টি পর্যায় এবং 18টি গ্রুপ। তো 7টি পর্যায়কে আবার বিভিন্ন নাম আছে, গ্রুপেরও বিভিন্ন নাম আছে। তো 7টি পর্যায়ের কি নাম বা 18টি গ্রুপের কি কি নাম হতে পারে, সে সম্পর্কে আমি একটু ধারণা দেব এখন। দেখো, তোমাদের সামনে একটা খাতা রাখা আছে, খাতাতে লেখা আছে পর্যায় ও কিছু গ্রুপের বিশেষ নাম। পর্যায় ও কিছু গ্রুপের বিশেষ নাম। তো পর্যায় 1, পর্যায় 1-এর কি নাম? পর্যায় 1-এ রয়েছে 2টি মৌল। পর্যায় 1-এ রয়েছে কয়টি মৌল? 2টি মৌল। এই কারণে একে বলা হয় অতি সংক্ষিপ্ত মৌল। পর্যায় 1-এ রয়েছে 2টি মৌল, এই কারণে একে বলা হয় অতি সংক্ষিপ্ত মৌল। এবং পর্যায় 2 এবং 3-এ রয়েছে 8টি করে মৌল, সেজন্য একে বলা হয় কি সংক্ষিপ্ত মৌল। পর্যায় 4 এবং 5-এ রয়েছে 18টি করে মৌল, একে বলা হয় দীর্ঘ মৌল। এবং পর্যায় 6 এবং 7-এ রয়েছে 32টি করে মৌল, একে বলা হয় অতি দীর্ঘ মৌল। তো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পর্যায়গুলোকে বিভিন্ন নামে নাম দেওয়া হয়েছে। যেমন পর্যায় 1 2টি মৌল রয়েছে, এই জন্য একে বলা হয় অতি সংক্ষিপ্ত মৌল। পর্যায় 2 এবং 3-এ রয়েছে 8টি করে মৌল, এই জন্য একে বলা হয় সংক্ষিপ্ত মৌল। পর্যায় 4 এবং 5-এ রয়েছে 18টি করে মৌল, একে বলা হয় দীর্ঘ মৌল। এবং পর্যায় 6 এবং 7-এ রয়েছে 32টি করে মৌল, এই জন্য একে বলা হয় অতি দীর্ঘ মৌল। এখন আমরা দেখব গ্রুপকে কি বলা হয়। গ্রুপ আমরা জানি গ্রুপ 1। গ্রুপ 1-এ রয়েছে তোমরা দেখো, তোমরা বুঝতে পারবে পর্যায় সারণীতে। তোমরা দেখো গ্রুপে 1-এ রয়েছে 7টি মৌল। গ্রুপ 1-এ রয়েছে হাইড্রোজেন থেকে ফ্যানসিয়াম পর্যন্ত 7টি মৌল রয়েছে। এই 7টি মৌলের মধ্যে হাইড্রোজেন বাদে যে 6টি মৌল রয়েছে, এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে। আবার বোঝার চেষ্টা করো, 1 নম্বর গ্রুপে যে 7টি মৌল রয়েছে হাইড্রোজেন থেকে ফ্যানসিয়াম পর্যন্ত, হাইড্রোজেন বাদে যে 6টি মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্যানসিয়াম, এই 6টি মৌল
পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, এই জন্য এদেরকে বলা হয় ক্ষার ধাতু। তোমরা গ্রুপ এক মৌল, একে বলা হয় কি? ক্ষার ধাতু। একে বলা হয় ক্ষার ধাতু। হাইড্রোজেন ব্যতীত তোমরা এখানে লিখে নিতে পারো, হাইড্রোজেন কি ব্যতীত যে 6টি মৌল রয়েছে তাদেরকে বলা হয় কি? ক্ষার ধাতু। তারপরে গ্রুপ 2, তারপর দেখো গ্রুপ 2 এ বলা হয় এটাকে বলা হয় কি? মৃৎক্ষার ধাতু। একে বলা হয় কি? মৃৎক্ষার ধাতু। কেন একে মৃৎক্ষার ধাতু বলা হয়? এই ধাতুগুলো মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, এরা মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায় এবং এরা ক্ষার উৎপন্ন করে, এই জন্য এদেরকে বলা হয় কি? মৃৎক্ষার ধাতু। কি ঠিক আছে? বোঝা গেছে? এটাকে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে এদেরকে পাওয়া যায় এবং এরা ক্ষার তৈরি করে, এই জন্য এরা কি? মৃৎক্ষার ধাতু। তারপরে দেখো গ্রুপ 16 যে মৌলগুলো রয়েছে তাদেরকে বলা হয় চালকোজেন। তারপরে দেখো গ্রুপ 17 মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন। একে বলা হয় কি? দেখো হ্যালোজেন মৌল। এদেরকে বলা হয় কি? হ্যালোজেন মৌল। ঠিক আছে? এখন কেন এদেরকে হ্যালোজেন বলা হয়? এরা সমুদ্রের পানিতে পাওয়া যায়। এদেরকে দেখো সমুদ্রের পানিতে পাওয়া যায়, এই জন্য কি এদেরকে হ্যালোজেন বলা হয়। প্লাস এরা কি করে? লবণ তৈরি করতে পারে, এই জন্য গ্রুপ 17 নম্বর মৌলগুলোকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। তারপরে দেখো গ্রুপ 18 তে যে মৌলগুলো রয়েছে তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। দেখো নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস বা বিরল গ্যাস। গ্রুপ 18 যে মৌলগুলো রয়েছে সে মৌলগুলোকে 3 নামে অভিহিত করা হয়। একটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা অভিজাত গ্যাস বা বিরল গ্যাস, এই 3টি নামে তাদেরকে নামকরণ করা হয়। গ্রুপ যেমন এটা হতে পারে তোমার হিলিয়াম থেকে রেডন পর্যন্ত যে 6টা মৌল রয়েছে তাদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, রেডন, এই 6টা হচ্ছে কি? হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস, অভিজাত গ্যাস বা বিরল গ্যাস। তোমাকে বলতে পারে বিরল গ্যাস কোনগুলো, তখন তোমাকে ওই নিষ্ক্রিয় গ্যাসের কথা মনে করতে হবে। তোমাকে বলতে পারে অভিজাত গ্যাস কোনগুলো, তাহলে তোমাকে নিষ্ক্রিয় গ্যাসের কথা কিন্তু মনে করতে হবে। তারপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা গ্রুপ 11 যে মৌলগুলো রয়েছে তাদেরকে বলা হয় কি? মুদ্রা ধাতু। কেন মুদ্রা ধাতু বলা হয়? তোমরা তো চিনো, কয়েন চিনো না তোমরা? কয়েন যেমন 1 টাকার কয়েন, 5 টাকার কয়েন, এই কয়েনগুলোকে আগে অতীতকালে যে তোমার 11 নম্বর গ্রুপে রয়েছে কপার, সিলভার, গোল্ড, এইসব দিয়ে তৈরি করা হতো, এই কারণে এদেরকে বলা হয় মুদ্রা ধাতু। গোল্ড তো সোনা, গোল্ড মানে কি? সোনা। বা সিলভার, গোল্ড, সোনা, এদেরকে সে সময় কি এসব মৌলদের তৈরি করা হতো, এই জন্য এদেরকে বলা হতো কি? মুদ্রা তৈরি করা হতো, এই জন্য এদেরকে বলা হয় মুদ্রা ধাতু। গ্রুপ 11 নম্বরে যে 4টি মৌল রয়েছে এদেরকে বলা হয় কি? মুদ্রা ধাতু। তারপরে তোমাদের 3 থেকে যেমন গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলো রয়েছে তাদেরকে বলা হয় অবস্থানরত মৌল। তাদেরকে কি বলা হয়? অবস্থানান্তর মৌল। কি ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধু? তাহলে আমরা আজকে যেটা জানলাম সেটা হচ্ছে পর্যায় ও কিছু গ্রুপের বিশেষ নাম। ঠিক আছে, পর্যায়ের কিছু গ্রুপের বিশেষ নাম সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন যে বিষয়টা আমরা দেখবো সেটা হচ্ছে সেটা হচ্ছে পর্যায় সারণীতে যে মৌলগুলো রয়েছে তাদের কাজ, তাদের কিভাবে কি করে, এটা সব কিন্তু মৌল, সব এক একটা কিন্তু মৌল। এরা কি করবে? যৌগ তৈরি করবে। তাহলে যৌগ তৈরি করে এরা, একটা মৌল যৌগ তৈরি করে। যেমন হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি হয়। তাহলে এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন যে আমাদের পানি তৈরি হলো, তার একটা নির্দিষ্ট ভর থাকা দরকার, তাই না? যেমন এখানে বলছে দেখো হাইড্রোজেন H2O, একে বলা হয় কি জানো? H2O, একে বলা হয় পানি। এটা কি?
পানি, এর এর নাম হচ্ছে পানি, H2O, পানি। তাহলে বলছে পানির ভর কত, প্রশ্ন আসতে পারে পানির ভর কত। ভর কি আমাদের জানতে হবে, তার ভরটা কি। এখানে হাইড্রোজেন আছে কয়টা, হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। এখানে 2, তার মানে কি হাইড্রোজেন এখানে আছে 2টা আর অক্সিজেন আছে এখানে 1টা, ঠিক আছে না। যদি বলতে হাইড্রোজেন পানির ভর কত, যদি ভর বের করতে বলে তাহলে আমাদেরকে এই মৌলগুলোকে পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর তারা কিন্তু ভাগ করেছে, পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর। তাহলে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, পারমাণবিক ভর কত, সেটা আমাদের এখানে চাইছে পারমাণবিক ভর। তাহলে হাইড্রোজেন আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 1। তাহলে আমাদের পারমাণবিক ভর কত হচ্ছে 1। তাহলে 1 গুণ এখানে হাইড্রোজেন আছে কয়টা, 2টা, যোগ অক্সিজেন। আমরা জানি অক্সিজেনের পারমাণবিক ভর কত। এই যে দেখো অক্সিজেন, তোমাদের দেখা, এটা হচ্ছে কি অক্সিজেন, এটা হচ্ছে অক্সিজেন। অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে, দেখো পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 এবং পারমাণবিক ভর হচ্ছে কত, 16। তাহলে আমরা এখানে নিয়ে আসতে পারি পারমাণবিক ভর যেহেতু বের করতে হবে, তাহলে পারমাণবিক ভর নিয়ে আসবো আমরা 16। তাহলে দেখো 16, তাহলে আমরা 2 যোগ 16, তাহলে আমরা কত পারলাম 18। তাহলে আমরা পানির ভরটা বের করতে খুব সহজে পারলাম, তাই না। কেন পারলাম পানির ভরটা, আমরা জানি যে হাইড্রোজেনের ভর এবং অক্সিজেনের ভর জানি বলে আমরা পানির ভরটা বের করতে পারলাম। যদি এর থেকে বড় 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 যৌগ দেয় তাহলে যদি আমরা যদি না বের করতে পারি তাহলে তো আমাদের সমস্যা হবে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, পর্যায় সারণীর যে মৌলগুলো রয়েছে তাদের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা যদি আমরা মুখস্থ করে রাখতে পারি তাহলে আমাদের যে কোনো যৌগের পারমাণবিক ভর বের করতে বললে আমরা খুব সহজে সেটা বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো এখানে একটা যৌগ লিখছি। যৌগ কেন আমাদের একটা মৌলের ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা মুখস্থ করে রাখতে হয় সে সম্পর্কে আমি একটু জানাবো তোমাদের। আজকে বলবো সেটা হচ্ছে, ধরে নাও এখানে একটা মৌল রয়েছে Al2SO4 3, Al2SO4 3, এখানে অ্যালুমিনিয়াম একটা মৌল, সালফার একটা মৌল, অক্সিজেন একটা মৌল, কি ঠিক আছে। তো এখান থেকে যদি বলা হয় যে এটার ভর কত, এর ভর কত, তাহলে আমরা যদি অ্যালুমিনিয়ামের ভর না জানি, সালফারের ভর না জানি, অক্সিজেনের ভর না জানি, তাহলে আমরা পুরো একটা যৌগের ভর বের করতে পারবো না। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, অ্যালুমিনিয়ামের ভর জানতে হবে, সালফারের ভর জানতে হবে, অক্সিজেনের ভর আমাদেরকে মনে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা করতে পারি, যেমন অ্যালুমিনিয়ামের ভর আমরা ধরে নাও Al2SO4 3। তো অ্যালুমিনিয়ামের ভর আমরা জানি, অ্যালুমিনিয়ামের ভর যদি আমরা নিতে চাই, অ্যালুমিনিয়ামের ভর হচ্ছে 27। অ্যালুমিনিয়ামের ভর কত, 27। আর এখানে অ্যালুমিনিয়াম আছে কয়টা, আছে এখানে 2টা। তাহলে অ্যালুমিনিয়াম হচ্ছে 2, ঠিক আছে, অ্যালুমিনিয়াম 2। তারপরে কি আছে, তারপরে যোগ সালফারে কত, সালফার দেখো এখানে ব্র্যাকেট আছে, বাইরে আছে 3, তার মানে এখানে সালফার আছে কয়টি, 3টি, সালফার আছে 3টি। কি ব্র্যাকেটে প্রথম বন্ধনীর বাইরে যে 3 আছে, তার মানে এই সালফারের উপরও 3 আছে না, সালফারের সাথেও 3 আছে, আবার অক্সিজেনের সাথেও কি 3 আছে। তাহলে সালফারের যোজনী কত হচ্ছে, সালফারের ভর কত, সালফারের ভর আমরা জানি 32। সালফারের ভর হচ্ছে 32 গুণিত 3, ঠিক আছে, যোগ অক্সিজেন কত 16 গুণিত 4 গুণিত 3, কি বোঝা গেছে, 16 গুণিত 4 গুণিত 3। এখন যদি আমরা এটাকে গুণ করি, 27 দুগুণ কত হবে 54, যোগ 32 গুণ 3, তাহলে আমরা পাবো 96, যোগ 32 গুণ 3 আমরা পেলাম কত 96। এখন 16 গুণ 4 গুণ 3, তোমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটর রয়েছে, সায়েন্টিফিক ক্যালকুলেটরে তোমরা খুব সহজেই হিসাবটা করতে পারবা, ঠিক আছে। তাহলে আমরা 16 গুণ 4 গুণ 3 এর আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে আমরা পাবো কত 192। তাহলে যোগ করে দাও, 2 6 4 12, 12 2 হাত থেকে 4, 9 আর 4 13, 13 আর যা হবে না তোমার 9, 13 আর 9, 13 14 15 16 17 18 19 20 21 22, 22 এবং 5, 22 আর 5 কত হয় 22, 22 23 24 25, না আমার হয়তো বা ভুলে গেছে, সরি, দেখো আমার ভুল হয়েছে, আবার যোগটা করো, দেখো 2 আর 6
8, 8 আর 4 12, 12 2 হাত থাকে 1, 9 একে 10, 10 আর 9 19, 19 আর 4 24, 24 এ 4 হাত থাকে 2, 1 আর হাতে 2 3, কত পেলাম আমরা 342, কত পেলাম 342। তাহলে এটার ভর পেলাম আমরা কত 342। তাহলে এই 342 কিভাবে আমরা নিয়ে আসবো? অঙ্ক করতে গেলে আমাদের কিন্তু অবশ্যই মৌলের ভর জানতে হবে। যদি মৌলের ভর না জানতে পারি তাহলে আমরা এই 342 আনতে পারবো না। 342 যদি আমরা না আনতে পারি তাহলে আমার অঙ্কটা বলো, বিক্রিয়াটা বলো, অঙ্কটা আমাদের কি আসবে? ভুল আসবে, অঙ্কটা ভুল আসবে। সেজন্য আমাদের কি করতে হবে? এই যে পর্যায় সারণী, সেক্ষেত্রে আমাদের 62 পৃষ্ঠা দেখবা, 62 পৃষ্ঠাতে 118টা মৌল রয়েছে, তাদের যে পারমাণবিক সংখ্যা বা ভর সংখ্যা রয়েছে এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, তোমরা এখান থেকে প্রায় যারা নবম শ্রেণীতে পড়ো তারা মোটামুটি 50টা, নবম শ্রেণীতে তোমাদের 50টা মুখস্থ করতে হবে, এবং ক্লাস 10 যখন দশম শ্রেণীতে যাবা তখন আরো একটু বেশি নিতে হবে। তাহলে তোমরা যদি 50 থেকে 60টা বা 80টা যদি মনে করে রাখতে পারো তাহলে তোমরা খুব ভালো একটা পর্যায় সারণী সম্পর্কে ধারণা লাভ করতে পারবে।